যার হাত ধরে সব ছেড়ে চলে এলাম, সেই আজ আমার হাত ছেড়ে দিল রে। দোষ আমার একটাই, কেন গত 2 বছরে একটিও বাচ্চা পেটে আনতে পারলাম না। আমি কি করবে এবার বল শক্তি। মাথার উপর উত্তপ্ত রোদ, মিহি কাছের গুঁড়োর মতো উঠছে ভারী। মানুষজন যেন ব্যস্ত গোড়া ছুটছে এদিক সেদিক, কারো দিকে দুর্দন্ত তাকানোর সময় নেই। শুধু রজনীর পাঁজরায় থমকে আছে। সে দাঁড়িয়ে আছে মেন রাস্তার পাশে ফুটপাতে। তার চোখ দুটি ভীষণ লাল। গতকাল দুপুরে শেষবার খেয়েছিল, এখন পর্যন্ত পেটে কিচ্ছু পড়েনি। শরীরের জায়গায় জায়গায় ব্যথা, মাথা জিমজিম করছে, চোখ জোড়া ঘুমাতে চায়। রজনীর মনে হলো সে যেন কোনো মুহূর্তেই জ্ঞান হারাবে। ফোনের ওপাশ থেকে খানিকটা বিরক্তি মাখানো কণ্ঠে সুপ্তি বলল, এখন আমি কি করব বল? আমার কাছে এনে রাখার মতো উপায় নেই। আরিফের মাত্র ব্যবসাটা দাঁড়িয়েছে, বুঝিসই তো। রজনী অবাক, স্তব্ধ। সে জানেও না কখন তার চোখে ভেঙে অশ্রুরা বেরিয়ে আসতে শুরু করেছে। শেষ ভরসা ছিল সুপ্তি। এই সুপ্তির জন্য কত কিছু করেছে সে। দুজনে ছোটবেলাকার বান্ধবী, একসাথে স্কুল পাশ করেছে। ক্লাস 8 থেকে সুপ্তির সঙ্গে আরিফ ভাইয়ের সম্পর্ক কেউ জানতো না রজনী বাদে। সুপ্তি প্রথম থেকেই ভীষণ ভীতু ছিল। দেখা করতে যাওয়া তো দূরেই থাক, আরিফের কাছে চিঠিটা পর্যন্ত দেওয়ার সাহস হতো না, পাশে কেউ দেখে ফেলে। তাই সুপ্তির হয়ে রজনী আরিফ ভাইয়ের কাছে চিঠি ছালাছালি করতো। আবার আরিফ ভাইয়ের চিঠি নিয়ে সুপ্তিকে দিত। কতজন যে দেখে ফেলতো, তারা ভাবতো আরিফের সাথে রজনীর সম্পর্ক। তারপর তার বাবার কাছে বিচার দিয়ে দিত। এই নিয়ে কম মায়ের খায়নি সুপ্তি। অনেক কথা শুনেছে। আর আজকে আর যখন এত বিপদ, তখন কিনা সুপ্তি এই বলছে। রজনী কোনো জবাব দিতে পারল না, চুপ করে রইল। ফোনের ওপাশ থেকে সুপ্তি খানিকক্ষণ পর বলল, কথা বলিস না কেন? কাজ আছে তো আমার। আগামী অভিমানী গলায় রজনী উত্তর দিল, যা কাজ কর, রাখি। শোন, রাগ করিস না আমার উপর। আমাদের বিয়েটা কেউ মানে নাই এখনো। কত কষ্ট করেছি জানিসই তো, এখন মাত্র ব্যবসাটা ধরলো। না না, বুঝতে পারছি আমি, সমস্যা নাই। তোর ভাইয়ের বাসায় যা, তাদের হাতে পায়ে ধর। রজনী মলিন ঠোঁটে হেসে বলল, বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাইদের কাছে আমি কি পরিমাণে বোঝা হয়ে গেছিলাম তা তোকে বোঝাতে পারবো না। তার উপর ভাবিরা তো আমাকে 2 চোখে সহ্যই করতে পারতো না। এজন্যই অভির হাত ধরে চলে গেছিলাম। কে জানতো একসময় আমিও তার কাছে বিরক্তি এবং বোঝা হয়ে যাব। বেচারাকে কেন দোষ দিচ্ছিস? সমস্যা তো তোর। বাচ্চা না হলেও কোনো ছেলেই বউ রাখে না। বাচ্চা ছাড়া বউ দিয়ে পূজা করে নাকি? রজনী কিছু বলতে গিয়েও বলল না। তার ঠোঁটের মলিন হাসি চড়া হয়ে গেল, চোখ দিয়ে জলপ্রপাতের মতো পানি জড়ছেই। গিয়ে বাইদের পা ধর, যা। এছাড়া আর উপায় দেখি নে, আমারটা আমিই বুঝে নিব, রাখি, ভালো থাক। ফোনটা কেটে দেয় রজনী। তার চারপাশ ঘুরছে, পেট মুচড় দিয়ে বমি বমি ভাব হচ্ছে, গলার ভেতরটা তেতো লাগছে। সে সজোরে রাস্তার মাঝখানে ফোনটাকে ছুঁড়ে মারলো। ফোনটা রাস্তায় পড়তেই তার উপর দিয়ে একটি বাস চলে গেল। দপ করে বসে পড়ল রজনী। এতে আশেপাশের কয়েকজন হাঁটা বাদ দিয়ে বিস্ময় নিয়ে তার দিকে তাকালো। রজনীর দিকের কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই। সে দুহাতে মুখ ডেকে হু হু শব্দে কাঁদছে। 2 বছর আগে এক বর্ষার দিনে অভির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল রজনী। অভি প্রথম প্রথম খুব ভালোবাসত রজনীকে। রজনীকে ছাড়া এক দণ্ড কোথাও কাটাতো না। অভির মা তো কিছুতেই রজনীকে ঘরে তুলবেন না, কারণ মেন বাবা মানেই আছে শুধু ভাইয়েরা। ভাইদের অবস্থাও ভালো নয়। তার উপর পালিয়ে আসার কারণে ভাইরা সাফ সাফ বলে দিয়েছে তারা রজনীর বিয়ে বিষয়ে কিচ্ছু জানে না এখন থেকে। অর্থাৎ রজনীকে গলা তোলা মানে একদম বিনা খরচে আরেকটি প্লেট বাড়ানো। শুধু শুধু কেন পরের মেয়েকে খাওয়াতে হবে, এই শুনে অভিও রজনীকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকতে লাগলো। শেষমেশ ছেলের জন্য রাগ জিদ একপাশে রেখে রজনীকে ঘরে তুললেন অভির মা জহুরা। এই ঘরে ওঠাটাই কাল হয়ে দাঁড়ালো রজনীর জন্য। যত দিন যায় অভি পাল্টায়। মা ভাই ভাবিদের কথা মতো রজনীর উপর মানসিক থেকে শারীরিক
সব ধরনের অত্যাচার করতে শুরু করে। কোথাও যাওয়ার উপায় নাই দেখে ঠোঁট কামড়ে সবটা সহ্য করে নিয়েছিল রজনী। বিয়ের 1.5 বছর অতিবাহিত হওয়ার পর রজনী হুট করে খেয়াল আসে সে 2বার বাচ্চা নিতে চেয়েও পারেনি, কনসিভ হচ্ছে না কোনোভাবে। বিষয়টি নিয়ে অবির সাথে আলোচনা করে। অবি বলে আবার ট্রাই করা হয়, এবার নয় 2-3বার, কিন্তু একবারও কনসিভ হয় না। কথাটা জহুরের কানে যাওয়া মাত্রই শুরু হয় তাণ্ডব। তিনি এবার আর কিছুতেই রজনীকে রাখবেন না, অবির নতুন বিয়ে দেবেন। অবিকেও বুঝাতে লাগলেন একজন পাত্রী আছে, তাকে বিয়ে করতে নগদ 3 লাখ, সাথে ঘরের আসবাবপত্র তো ফ্রি। আবার যখন যা চাবে তাই পাওয়া যাবে শ্বশুর বাড়ি থেকে। বড়লোক বাবার ছোট মেয়ে, রাতারাতি মালামাল। অভির দীর্ঘদিনের ইচ্ছে ব্যবসায়ী হবে, সেটাও পূর্ণ হবে। 1 দিন, 2 দিন, 3 দিন। একসময় অভিও মায়ের কথায় সায় দিল, রজনীর উপর বাড়িয়ে দিল অত্যাচার। তবুও রজনী ঘর ছেড়ে বের হয়নি। যাবে কোথায় সে? আজ সকালে রজনীকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলে অভি। তারপর ঘরের বাইরে এক প্রকার ছুঁড়ে ফেলে বলল, যদি আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় তোর ছায়াও পড়ে, আমি ভাববো তুই তোর মরা বাপ মায়ের মাথা খাস। চলে আসে রজনী। একবারও ওই বাড়ির দিকে চোখ তুলেও তাকায়নি। তার না হয় সম্মান নেই, কিন্তু তার মৃত বাবা মায়ের সম্মান অনেকখানি। যেখানে তার মৃত বাবা মায়ের সম্মান নেই, সেখানে তারও থাকার প্রয়োজন নেই। কিন্তু এখন মনে হচ্ছে এসে বড় ভুল হয়েছে। যাবে কই এখন? তার বিয়ের পর ভাইয়ারাও বাসা পাল্টে কোথায় গিয়েছে রজনী জানে না। তাদের নাম্বারও নেই। কি করবে, কাকে বলবে, কে করবে এই বিপদে সাহায্য? রজনীর মাথা ঘুরানি বাড়ছে ক্রমশ। এক্ষুনি মাথাটা ফেটে মগজ বের হয়ে গেলে মন্দ হয় না। তোমার ভালো লাগছে আম্মু? একমাত্র মেয়ে অর্থের দিকে তাকিয়ে বলে উঠল আদ্র মেশতাক। বাংলাদেশের একজন স্বনামধন্য অ্যাক্টর তিনি। অর্থের বয়স 5-এ পড়েছে, সবসময় ঘরে একাই থাকে। বলতে গেলে মা নেই, আর বাবার তো সবসময় বিজি ম্যান। কাজের লোক আছে, দারোয়ান চাচা আছে, ন্যানি আছে, তবু অর্থের সবসময় মন খারাপ থাকে। এইটুকুনি বাচ্চা বাবা মায়ের সঙ্গই তো খুব পছন্দ করে। তেমন অর্থীয় সবসময় তার পাপার সঙ্গে থাকতে চায়, সময় কাটাতে চায়। হলিডেগুলো দারুণ কাটে অর্থীর। হলিডের সময় পাপা বাসায় থাকে। অর্থীর সব আবদার ইচ্ছা পূরণ হয় তখন। অর্থীর গায়ে কফি কালারের হাতা কাটা ফ্রক, চুলগুলো পনিটেল করে বাঁধা, 2 কানের ছোট্ট সোনার রিং ঝুলছে, চোখে উজ্জ্বল হাসি। সে মাথা দুলিয়ে দুলিয়ে জবাব দিল, খুব ভালো লাগছে পাপা। আদ্রর বুক ঠান্ডা হয়। তার মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়, দুর্বল লাগে। এর একমাত্র কারণ মেয়েটাকে সময় দিতে না পারা। এই মেয়ের কারণেই আদ্র তার জীবনের সবচেয়ে প্রিয় নামটি হারিয়েছে। অর্থের কারণে আদ্র তার জীবনের সবচেয়ে বড় ঝড়ের মুখোমুখি হয়েছে। আল্লাহর রহমতে সেগুলো ফেস করতে পেরেছে, সফল হয়েছে, কিন্তু প্রিয় নামটি আর ফিরে আসেনি। সে হারিয়ে গেছে বিভীষিকা মতো মরিচার আড়ালে। আদ্র গোপনে দীর্ঘশ্বাস পেলে হঠাৎ অর্থে চেঁচিয়ে উঠে বলল, পাপা স্টপ দ্য কার, প্লিজ স্টপ। আদ্র ব্যবসাকে খেয়ে যায়, হতভম্ব হয়। গাড়ির সামনে সিটে বসে থাকা ম্যানেজার এবং ড্রাইভারও। আদ্র কিছু বলে ওঠার আগে সাইড করে গাড়ি থামালো ড্রাইভার। ম্যানেজার তীক্ষ্ণ দৃষ্টিতে পেছনে তাকালো। অর্থিক কেন গাড়ি থামাতে বললো তাই যেন বোঝার চেষ্টা করছে। আদ্র প্রশ্ন করার আগে অর্থিক গাড়ির কাছে নামিয়ে দিল। আঙ্গুল তুলে ভাইরে ইশারা করে কিছু একটা দেখালো। বলল, খাবো পাপা, প্লিজ, না করবে না প্লিজ, রীতিমতো অনুরোধ করতে লাগলো অর্থিক। আদ্র আঙ্গুলের ইশারা অনুসরণ করে তাকিয়ে দেখলো হাওয়াই মিঠাই ওলা দাঁড়িয়ে আছে। তার সামনে একজন মহিলা বাচ্চা সমেত দাঁড়িয়ে আছে। মহিলাটিও বোধহয় নাছোড়বান্দা, বাচ্চার জেদের কাছে হেরে যাওয়াই মিঠাই কিনছেন। আদ্র ব্রু কুচকে বলল, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অর্থী, একবার খেলে কিচ্ছু হবে না। প্লিজ পাপা, আমি কিন্তু কখনো কিচ্ছু চাই না তোমার কাছে। এই কথায় আদ্র কুচকানো ব্রু আরও কুচকে গেল। বলে কি এই মেয়ে, ও নাকি কখনো কিচ্ছু চায় না। আদ্র গম্ভীর স্বরে বলল, গতকালকে ভার্বি সেট কিনে দেওয়ার জন্য কে জেদ ধরেছিল? অর্থে দাঁত দিয়ে জিভ কাটে করুণ চোখ করে তাকালো। ম্যানেজার বললেন, স্যার কিনে আনবো? বাচ্চা মানুষ। আদ্র ম্যানেজারের দিকে চোখ গরম করে তাকাতেই ম্যানেজার চুপসে গেল।
অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। এই ম্যানেজারের বয়স 35-এর এদিক সেদিক, কিন্তু আচার আচরণ নিতান্তই বাচ্চাদের মতো। এখন যদি আদ্র অর্থিকে কিনে না দেয়, তাহলে আগামী 3 দিন অর্থিক গাল ফুলিয়ে থাকবে, সঙ্গে এই ম্যানেজারও গাল ফুলাবে। ম্যানেজারের নাম নাসির উদ্দিন। আদ্র মমতা দিয়ে ডাকে নাসির মিয়া বলে। আদ্র চেয়ে দেখল অর্থী হাওয়াই মিঠুয়ালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো চিকচিকে করছে, যে কোনো মুহূর্তে বর্ষার মেঘ কেটে জল নামবে জর জর করে। আদ্র দীর্ঘশ্বাস ফেলল, নাসিরুদ্দিনকে ডেকে বলল, একটা হাওয়াই মিঠে নিয়ে আসুন। থ্যাংক ইউ স্যার। বলতে বলতে উচ্ছ্বসিত হয়ে ছুটলেন নাসিরুদ্দিন। ড্রাইভার মোতাবেক হাসলো। আদ্র বলল, মোতালেব মিয়া, নাসির মিয়ারে কেমন লাগে তোমার কাছে? ভালোই লাগে স্যার, পরিষ্কার দিলেন মানুষ, বড় ভালো লোক। মোতালেব ঠিক বলেছে ভাবে আদ্র। নাসিরুদ্দিন বড় ভালো মনের অধিকারী। যখন একমাত্র মেয়েকে নিয়ে ঝড়ের মুখে পড়েছিল আদ্র, তখন কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে না আসলো। এই নাসিরুদ্দিন শুরু থেকে একদম শেষ অবধি ছিলেন। সবাই যখন বলেছিল গ্যাপে নিলে নাম থাকবে না, পরিচিতি থাকবে না, তখন একমাত্র নাসিরুদ্দিনই আদ্রকে উৎসাহ দিতেন। বারবার বলতেন, আল্লাহ ভরসা স্যার, আপনি খালি একবার ছবিতে নামেন, সেই ছবি হিট খাইবে, একদম সুপার ডুপার হিট। 2 বছরের গ্যাপের পর যখন ছবি করে আদ্র নায়িকাবিহীন সেই ছবি সত্যি সত্যিই হিট করে যায়, নাসিরুদ্দিন তখন খালি দাঁত কেলিয়ে হাসতেন আর বলতেন, দেখেছেন স্যার, মিলল তো আমার কথা। আদ্র ভাবনা থামিয়ে ফোন হাতে নেয়, স্ক্রল করতে লাগলো। তখন অর্থির চোখ বড় বড় করে বলল, পাপা লুক অ্যাট দ্যাট, নাসির আঙ্কেলের কোলে একটা মেয়ে। আদ্র তাকালো। নাসিরুদ্দিন ভীষণ বেকায়দায় অবস্থায়, তার কোলের ওপর একটি মেয়ে। দূর থেকে চেহারা বোঝার উপায় নেই। সে ছেড়েও দিতে পারছেন না, আবার দূরে রাখতেও অস্বস্তি বোধ করছেন। নাসিরুদ্দিন বারবার পেছন ফিরে তাকাচ্ছেন। তাদের ঘিরে মোটামুটি একটা জটলা সৃষ্টি হচ্ছে। আদ্র দ্রুততার সঙ্গে বলল, মোতালেব দ্রুত যাও, মেয়েটিকে কি বৃত্তান্ত আমাকে জানাও। মোতালেব গাড়ি থেকে বের হয়েই দৌড়। ব্যাস, গাড়ি কোনো কিছু মানল না। কোনো রকমে নাসিরুদ্দিনের কাছে গিয়ে পৌঁছালো। তখনই ফোন বেজে ওঠে তার। মোতালেব ফোন হাতে নিয়ে দেখলো আদ্র ফোন করেছে। সে রিসিভ করে, স্যার বলেন, কি হয়েছে ওখানে? একটা মহিলা নাসির ব্রাদারের কাছে এসে সাহায্য চাইতে চাইতে আচমকে অজ্ঞান হইয়া পইড়া যাইতে নিছে। ব্রাদারে দ্রুত তারে দৌড়ছে। ও আচ্ছা, শোনো, আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এখানে আমাকে কেউ দেখলে আরও ভিড় লেগে যাবে। তুমি আর নাসির মিলে ওই মেয়েটিকে হাসপাতালে অ্যাডমিট করাও দ্রুত। অ্যাপোলোতে চলে এসো, আমি ওখানেই থাকবো। জি আচ্ছা স্যার। বুলো মেয়েটাকে ফেলে এসো না। এই দুনিয়ায় মানুষরূপী পশুর অভাব নেই কিন্তু। আদ্র ফোনটা কাটে। চোখ বড় কালো, সানগ্লাস পরলো। তারপর আশপাশটা ভালো মতো দেখে নিল। আশেপাশের সবার নজর মোটামুটি রাস্তার ওই পাশের দৃশ্যের দিকে। একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে। কেউ তাকে সাহায্য না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার মতো কি আছে আজব? আদ্রর ভেতরে ভেতরে একটু রাগ রাগ লাগে। সে দ্রুত গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর গাড়ি নিয়ে চলে গেল। ফিট ফিট করে চোখ খুলতে বড়সড় একটা ধাক্কা খেলো রজনী। এটা কোথায়, কার বাসা? সে কি কোনো খারাপ লোকের খপ্পরে পড়েছে? তার কাপড় চোপড়। রজনী তড়িগড়ি করে উঠে বসতে গিয়ে টের পেল তার হাতে ক্যানোলার নল টান লেগে রক্ত বেরিয়ে আসছে। রজনী তীব্র স্বরে ঘুঙ্গিয়ে উঠল। ঠিক তখনই রোগা পাতলা লম্বা শরীরে একজন কেবিনে ঢুকলো। রজনীর তীক্ষ্ণ চোখে তাকালো। লোকটি অপরিচিত। সে এগিয়ে আস্তে আস্তে বলল, উঠবেন না মিস্টার, উঠবেন না। আল্লাহ, আপনার হাতে তো রক্ত ছইলে আসছে। আমি এখনই যাইয়া নার্স ডাকি, দাঁড়ান। লোকটি যেভাবে ঝড়ের গতিতে এসেছিল সেভাবেই ঝড়ের গতিতে চলে গেল। ব্যথা কমিয়ে আসছে তাদের, কেমন একটা চিনচিনে ব্যথা। রজনী তন্দ্রাভাব কাটলো। সে পরিপূর্ণ চোখ মেলে আশেপাশে তাকিয়ে বুঝলো এটা একটা হাসপাতাল, এবং খুব দামি হাসপাতাল। এখানে সে এলো কিভাবে, আর কেই বা আনলো? ভাবনার মধ্যে একজন কম বয়সী নার্স ঢুকলো কেবিনে। রজনীকে শুইয়ে দিয়ে হাত দেখলো। অল্প একটু রক্ত এসেছে, সেটা পরিষ্কার করে দিতে লাগলো। রজনী দুর্বল কণ্ঠে জানতে চায়, আমাকে এখানে কে এনেছে?
মোতালেব এবং নাসির উদ্দিন নামের দুজন ব্যক্তি। আপনি নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন? ও জি। নার্স বেরিয়ে গেল। মোতালেব এসে আবার ঢুকলো। রজনী ওঠার চেষ্টা করলো, শরীর দুর্বল লাগছে, তাই উঠল না, শুয়ে থেকেই বলল, অনেক ধন্যবাদ আপনাকে। নো 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 প্রবলেম সিস্টার। মাথা নাড়ে মোতালেব। ইংলিশে কথা বলতে তার ভীষণ ভালো লাগে, যদিও এত বেশি ইংলিশ সে জানে না। রজনী মৃদু হাসলো, কেন জানি তার লোকটাকে ভীষণ বোকা কিসিমের মনে হচ্ছে। পরক্ষণে রজনীর মনে পড়ল অভিকেও সে খুব ভালো ভেবেছিল। তার ভিতর যে এরকম কুৎসিত কীট আছে তা কে জানতো। শুনলাম আরও একজন আমাকে নিয়ে আসতে সাহায্য করেছে। উনি কোথায়? আছে সিস্টার, বাইরেই আছে, স্যারের সঙ্গে। দাঁড়ান, ডাইকা দিই। মোতালেব বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় একজন টল হ্যান্ডসাম ফর্সা মানুষ ভেতরে ঢোকে। তার গায়ে অফ হোয়াইট শার্ট, কালো প্যান্ট, হাত ঘড়িটা এত উজ্জ্বল যে সিকসিক করছে লাইটের আলোতে। ভীষণ সুদর্শন পুরুষ। রজনীর দম বন্ধ হয়ে গেল। বিস্ফোরিত নয়নে সে তাকিয়েছে। স্বপ্ন দেখছে নাকি সবটাই সত্যি? স্বপ্ন নইলে ভ্রমণ। পড়ে গিয়ে নির্ঘাত মাথায় ছোট পাওয়ার এসব উল্টাপাল্টা জিনিস দেখছে। আর্দ্র অত্যন্ত নমনীয় গলায় বললে, এখন কেমন আছেন আপনি? রজনী তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারল না। ফ্যাল করে চেয়ে থেকে একসময় মৃদু স্বরে কোনো রকমে বলে উঠল, কে আপনি? আদ্র হেসে ফেলে, মৃদু হাসি সুন্দর। হাসির সময় এক গালে টোল জাগিয়ে অল্প একটু, সেটাও সুন্দর। এই মানুষটাই আগাগোড়া সৌন্দর্যে মোড়ানো। রজনীর বুক ধড়ফড় করতে লাগলো। এটা যে কল্পনা নয় সে বুঝতে পারছে, আর বুঝতে পারছে দেখেই তার অস্বস্তি হচ্ছে, অস্থির লাগছে। এত বড় একজন ফিল্ম স্টার তার সামনে। রজনী ভাবতে পারল না। সে তৎক্ষণাৎ উঠে বসলো। ক্যানলায় আবার টান পড়ে রক্ত আসে, ব্যথা হয়। রজনীর বাতবে নেই সেসব। সে নিষ্পলক তাকিয়ে আদ্র থতমত খায়, যদিও এটাই স্বাভাবিক। একজন সাধারণ মানুষের সামনে হুট করে নায়ক টাইপের কেউ চলে আসলে সে সাডেন শক খাবে। একবার তো এক ব্যক্তি তাকে হঠাৎ সামনে দেখে স্ট্রোক করে ফেলেছিল। ভাগ্যিস মারা যায়নি, যথাসময়ে হাসপাতালে নেওয়ার জন্য। মাঝে মাঝে আদ্রর মনে হয় সে মানুষ না, কোনো ভূতফেত টাইপের কিছু, নইলে এত কেন শর্ট খায় মানুষ কে জানে। আদ্র খুক খুক করে কাশে, গলায় খ্যাক করে বলল, হ্যালো মিস, শুনছেন? রজনী উঠে দাঁড়ায়, অন্য হাত দিয়ে টান মেরে ক্যানোলা খুলে ফেলে। রক্ত ছিটকে আসা আদ্রর ব্যবসাকা খেয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগে রজনীর আদ্র হাত দুটো পা জড়িয়ে ধরা, হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপনার ঘরের চাকর হতেও রাজি, তবু একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিন স্যার। রজনীর ঘরটা বিশাল বড়। এত বড় রুম রজনী টিভি সিরিয়ালে দেখেছে, বাস্তবে দেখার সুযোগ কখনো হয়নি। সে কতক্ষণ হা করে তাকিয়ে রইল। ডোক চেপে নাসির উদ্দিনের দিকে তাকালো। বিস্ময় গোপন করতে না পেরে বলল, আমি এই ঘরে থাকবো? জি মা, স্যার তোমার জন্য এই ঘরটা খালি করিয়েছেন, জবাব দিলেন নাসির উদ্দিন। এত বড় রুম। রজনী কোনোভাবেই নিজের চমকটুকু রাখতে পারছে না। রজনীর কাছে স্বপ্নের মতো লাগছে সবকিছু। কয়েক ঘন্টা আগে যে মেয়ে কোথায় থাকবে, কি খাবে, এই চিন্তায় অন্য একটি ব্যক্তির কোলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, সেই মেয়েটির চোখে মুখে এখন খুশির ঝিলিক। তার দুর্বল শরীর একদম চাঙ্গা হয়ে উঠেছে, জ্বরে লাগছে নিজেকে। রজনী মনোযোগ সহকারে পুরো রুমটা দেখতে লাগলো। মাঝখানে চারকোনা বড় বড়, কমপক্ষে 4 জন শোয়া যাবে। এত বড় বেড দিয়ে করবেটা কি রজনী? এক ঘরেই 3-3টে জানালা, রোদে ঝলমল করছে তাই। বাহিরে পড়ন্ত বিকেল, একটা জানালার গ্রিল ধরে নীলমণি লতা বেয়ে বেয়ে উপরে উঠছে। রজনী গিয়ে সেই লতাগুলোতে ছুতে আরো অবাক হয়ে গেল। এগুলো প্লাস্টিকের, হ্যাঁ আর্টিফিশিয়াল। নাসিরুদ্দিন ঠোঁট চিপে হাসছে। রজনীর বাচ্চা বাচ্চা উচ্ছ্বাসে সে খুব মজা পাচ্ছে। আমি ভাবলাম জীবন্ত, ধরার উপায়ই নেই যে প্লাস্টিকেরই। কি সুন্দর। ম্যানেজার নাসিরুদ্দিন মৃদু হাসলেন। স্যার বাহির থেকে নিয়ে এসেছ? ওমা, এগুলো এই দেশের না? না। রজনী অবাক নয়নে নীলমণি লতাগুলোর দিকে তাকিয়ে রইল। পরের মুহূর্তে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, হিরো সাহেবের বাড়ি না যেন জাদুঘর, কত কিছু দেখার মতো আছে। নাসিরুদ্দিন এগিয়ে গিয়ে রজনীর পাশে দাঁড়ালেন, বললেন, এসব পরে দেখলেও চলবে মা, তুমি ফ্রেশ হয়ে নাও। এই ঘরেই অ্যাটাচড বাথরুম আছে, ওই যে ওই দিকটায়। তোমাকে দেখে এখনও বেশ ক্লান্ত আর ক্ষুধার্ত মনে হচ্ছে।
ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসো কেমন? রজনী মাথা হেলিয়ে জবাব দিল, জি আচ্ছা। নাসিরুদ্দিন চলে যাওয়ার পর মিনিট 5 যাবৎ পুরো ঘর ঘুরে ঘুরে দেখলো রজনী। যাই দেখে তাই সুন্দর, সব কিছুতেও অদ্ভুত মুগ্ধতা। তবে রজনীর সবচেয়ে বেশি পছন্দ হলো পর্দাগুলো, পাতলা ফিনফিনে সাদা পর্দার গায়ে হালকা নীলে ছোঁয়া। দেখলে কেন জানি নীল আকাশ আর সাদা মেঘের বেলার কথা মনে পড়ে যায়, তাকালে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই এত ভালো ভালো জিনিস দেখে হঠাৎই রজনীর মনটা খুব ভার হয়ে এলো। এরকম একটা সংসারের স্বপ্ন সেও দেখেছিল যখন প্রথম অভির সঙ্গে তার বিয়ে হয়। হয়তো এত দামি জিনিস তার সংসারে থাকতো না, কিন্তু এরকম পরিপাটিভাবে গুছিয়ে রাখতে চেয়েছিল রজনী। সেই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল, বাস্তবতার ধরাছোঁয়ার বাইরে। রজনী বুকের হাহাকার আড়াল করে বাথরুমে ঢুকে আরেক দফা স্তব্ধ হলো। এত সুন্দর বাথরুম সে তার ইহজীবনে কখনো দেখেনি। বাথটাব তো তাই যত বড় তত বড়, রজনীদের বাসার খাটটাও ছিল না। রজনী খালি বাথটবে উঠে বসলো, বাথটবের কোলের মধ্যে ঢুকে গুটিসুটি মেরে বসে রইল দহভঙ্গিতে। তারপর চোখের দৃশ্যপটা হাজারো স্মৃতির বই, চোখ দুটো অনায়াসে গোলা হয়ে এলো। এভাবে কতক্ষণ বেসেছিল রজনী নিজেও জানে না। একসময় প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ মেলতে রজনী হকচকিয়ে গেল। সে দ্রুত মাথা উঁচু করে সোজা হয়ে বসলো। তার সামনে আদ্র দাঁড়িয়ে, পেছনে নাসিরুদ্দিন। আদ্রর হাত ধরে একটি ফুটফুটে শিশু দাঁড়িয়ে, পুরো বারবি ডল। এইটুকুন মেয়ের কি গভীর চোখ! রজনী এক দৃষ্টিতে অর্থের দিকে তাকিয়ে রইল। অর্থীকে সে চেনে, টিভিতে অনেকবার তার বাবার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখেছে রজনী। কখনো সে এই মেয়েটিকে সরাসরি দেখবে সে কল্পনাও করেনি। আদ্র ব্রু কুঁচকে রজনীর দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। তার কপালে সূক্ষ্ম সূক্ষ্ম কয়টি বাজ। রজনী যখন তার পায়ে পড়ে একটি থাকার জায়গা চেয়েছিল তখন আদ্র হকচকিয়ে যায়। কোনো রকমে রজনীকে দাঁড়াতে বলে চলে যায় কেবিন ছেড়ে। নাসিরুদ্দিনের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করে তখন সেখানে অর্থী উপস্থিত ছিল। অর্থী বলল, পাপা ওনাকে আমার খুব ভালো লেগেছে, ওনাকে রেখে দাও, আমি সারাদিন ওনার সঙ্গে খেলবো। আদ্র ভেবে দেখলো এ তো অর্থীও হ্যাপি, মেয়েটিরও একটা থাকার স্থান হলো। পরে রজনীকে নিয়ে বাসায় আসে সে। নিজের ঘর থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর আদ্র শোনো নাসিরুদ্দিন চিন্তিত স্বরে বলেছেন, রজনী মা তো বাথরুম থেকে বের হচ্ছে না, অনেকবার ডেকেও কোনো সাড়া শব্দ পাইনি স্যার। তখন আদ্র নিজেও চিন্তায় পড়ে যায়। তার কাছে সব রুমের এমনকি সব ঘরের বাথরুমের চাবি আছে, তাই আদ্র দ্রুত চাবি নিয়ে এসে বাথরুমের লক খুলে ভেতরে আর ঢুকে অবাক চোখে দেখলো মেয়েটি গুটিসুটি মেরে আরাম করে ঘুমাচ্ছে। নাসিরুদ্দিন রজনীকে ডাকতে নিলেও আদ্র হাত ইশারায় মানা করে। কে জানি মেয়েটির এত আরামের ঘুম নষ্ট করতে ইচ্ছে হচ্ছিল না আদ্রর। কিন্তু রজনী তাদের উপস্থিতি টের পেয়ে জেগে যায়। তারপর থেকে কেমন ঘোর লাগা চোখে অর্থের দিকে তাকিয়ে আছে। আদ্র টের পেল অর্থী তার হাত থেকে নিজের ছোট্ট হাতটি বের করে নিয়েছে। আদ্র পাশে তাকালো। অর্থী ততক্ষণে 2 পায়ে এগিয়ে গেছে, একদম বাথটবের সামনে গিয়ে থামলো। কোমরে 2 হাত রেখে বড়দের মতো শাসনের ভঙ্গিতে রিনটিনে কণ্ঠে বলল, এভাবে কেউ বাথরুম আটকে ঘুমায়? সবাই কত ভয় পেয়ে গেছিল জানো আন্টি। রজনী মিনমিনিয়ে জবাব দেয়, সরি, আর কখনো এরকম করো না আন্টি। তোমার ঘুম পেলে বেড আছে তো, নাকি বেডটা পছন্দ হয়নি তোমার? রজনী দ্রুততার সঙ্গে বলল, না না, খুব পছন্দ হয়েছে। ঠিক আছে আমরা যাই, তুমি তাড়াতাড়ি নিচে আসো, আমারও খিদে পেয়েছে, একসাথে খাবো। রজনী মাথা কাত করে। অর্থী গিয়ে তার পাপার হাত ধরল, বলল, চলো পাপা আমরা যাই। আদ্র ঠোঁটের কোনায় ঈষৎ হাসি। এই মেয়েটি এইটুকুন বয়সে এত পেকে গেছে, কি পাকা পাকা কথা। আদ্র চট করে অর্থীকে কোলে তুলে নিতে অর্থী চাচালো, কোলে নিলে কেন? আমি কি ছোট্ট বাচ্চা নাকি? না, তুমি বুড়ি, পেকে একেবারে টসটসে হয়ে গেছ। পাকনি অর্থীকে নিয়ে আদ্র বেরিয়ে গেল। পেছন পেছন নাসিরুদ্দিনও চলে গেল। রজনী হাঁপ ছেড়ে বাঁচল। পর মুহূর্তেই একরাশ অযাচিত লজ্জা তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে। সে হাঁটুতে মুখ গুজে ভাবে, কি লজ্জাজনক ঘটনাই টেনা ঘটল। উনিও বা কী ভাবছেন? একে তো ওনাকে ঝামেলায় ফেলে দিয়েছি, আর তার উপর এবার এরকম আচরণ। রজনী লজ্জা সামলে দ্রুত ফ্রেশ হয়ে ঘর ছাড়ল। রজনী ডাইনিং রুমে এসে দাঁড়ালো ভয়ে ভয়ে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে তার। সে ভাবল একটা প্লেটে খাবার নিয়ে নিজের ঘরে বসে খাবে। এত বড় হিরোর সঙ্গে একসাথে বসে খাওয়া
অসম্ভব। সেই বা কী মনে করবে? রজনী নিঃশ্বাস ফেলে টেবিলের সামনে এসে দাঁড়ালো। কাঁচুমাচু হয়ে আছে সে। আদ্র গম্ভীর মুখে স্যান্ডউইচ চাবাচ্ছিল। রজনীকে দেখে দ্রুত স্যান্ডউইচ টুকরোটি গিলে নেয়। বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। রজনী কণ্ঠে খাদে নামিয়ে বলল, না মানে আমি আমার ঘরে গিয়ে খাবো ভাবছিলাম। কেন? এখানে বসে খেতে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। তারপর আপনি এত বড় মানুষ। রজনী আরও আড়ষ্ট হয়ে পড়ল। আদ্র মৃদু হেসে বলল, আপনি বসুন। আমি বাঘ না, ভাল্লুকও না, আর এত বড় কেউ না, সাধারণ জনগণ, বুঝেছেন? রজনী মাথা কাত করে বুঝালো সে বুঝেছে, কিন্তু ভেতরে ভেতরে প্রচুর অবাক হলো। এই মানুষটার ভেতরে একটু অহংকার নেই, নেই কোনো গৌরব। কত সাদামাটা, অথচ কপাল দেখো ওনার বউ ওনাকে ফেলে চলে গেছে। রজনী দীর্ঘশ্বাস ফেলল। সব ভালো মানুষের সাথেই খারাপ ঘটনা ঘটে ভেবে তার মন খারাপ হয়ে গেল। কি ব্যাপার, বসছেন না কেন? জি বসছি। রজনী চেয়ার টেনে বসলো। টেবিলে হরেক পদের খাবারের ছড়াছড়ি। খাবারে জিভে পানি এনে দেওয়া সুবাসে পুরো ঘর মৌ মৌ করছে। কিন্তু এখন এই মুহূর্তে কোনো ধরনের ফাস্টফুড আইটেম খেতে ইচ্ছে করছে না। একটু ভর্তা টাইপে কিছু দিয়ে কয়টা ভাত খেতে ইচ্ছে করছে। টেবিলের উপর ভাতও আছে, কিন্তু ভর্তার মতো কিছু চোখে পড়ছে না। রজনী কোনটা খাবে, কিভাবে খাবে, এইসব ভেবে ভেবে হাত গুটিয়ে বসে রইল। তার মাথা আবার ঝিমঝিম করছে। এখানে আদ্র সাহেব না থাকলে বোধহয় ভালো হতো। ক্ষণকাল কাটলো। আদ্র খাচ্ছে আর চুপচাপ রজনীর দিকে তাকিয়ে আছে। রজনীর পেছনের গল্পটা তার খুব জানতে ইচ্ছে করছে। জিজ্ঞেস করলেই হয়তো বলে দিবে, কিন্তু আদ্র জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। কি না কিভাবে? রজনীর অস্বস্তি আদ্র টের পেল। সে খাওয়া শেষ করে উঠে দাঁড়াতেই রজনী একটু চমকে লাফিয়ে উঠল। আদ্র হতভম্ব গলায় বলল, রিল্যাক্স। রজনী হাসল, মলিন ঠোঁটে সোরা হাসি। আদ্র জিজ্ঞেস করল, আপনি তো কিছুই খাচ্ছেন না কেন? মানে? রজনী কাইকুই করে কি বলবে ভেবে ফেল না। আদ্র এক সেকেন্ড থেমে বলল, আমি অন্তরাকে ডেকে দিচ্ছি। ও এই বাসায় খাবার দাবারের দিকগুলো খেয়াল রাখে। যখন যেটা খেতে ইচ্ছে করবে ওর কাছে চাইবেন, অস্বস্তি বোধ করবেন না। এখন বলতে গেলে এটা আপনারও বাসা, যেহেতু আপনি থাকছেন। আপনার যা খেতে ইচ্ছে করছে অন্তরাকে বলুন, ওকে? রজনী না কোনো কিছুর জবাব দিতে পারল না। আদ্র বেরিয়ে গেল। 15 সেকেন্ডের মাথায় অন্তরা এসে রুমে ঢুকলো। রজনীর মনে হলো এই লোকটা অসম্ভব ভালো। অসম্ভবের উপরে যদি কোনো কিছু থেকে থাকে তবে সেই লেভেলের ভালো। আদ্র চলে যাওয়ায় রজনী খানিকটা স্বস্তি পেল। অন্তরাকে জিজ্ঞেস করলো, ভর্তা পাওয়া যাবে কিনা? খাওয়া দাওয়া শেষে রজনীর মনে পড়ল অর্থিত আর দেখলো না মেয়েটা বলেছিল তারও খিদে পেয়েছে এবং সে অপেক্ষা করবে। কোনটা অর্থের রুম রজনী জানে না। বিশাল বড় বাড়ির এই এক সমস্যা, চারিদিকে ঘর ঘর আর ঘর। রজনী মৃদু শ্বাস ফেলে উদ্দেশ্যহীন হাঁটতে লাগলো। কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। রজনী অনুমান করলো হয়তো দোতলায় আদ্র সাহেব এবং অর্থী থাকে। তাকে দেওয়া হয়েছে নিচতলার একটি ঘর। রজনী খুব ইচ্ছে করছে ফুটফুটে পুতুলটির সঙ্গে দেখা করতে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। হঠাৎ মোতালেব সামনে পড়ে গেল। তার হাতে র্যাপিং পেপারে মোড়ানো কি যেন, ওটা নিয়ে দোতলার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে, হয়তো উপরে উঠবে। রজনীকে দেখতে পেয়ে মোতালেব এক হাত নাড়ল। আরে সিস্টার, কেমন আছেন? রজনীর ঠোঁটে হাসি আঁকলো। হ্যাঁ ভাই, ভালো। যাইতেছেন কই? এমনি হাসছি, এখনও তেমন কিছুই চিনি না তো। চিনা যাইবেন আস্তে ধীরে। জি, আপনি কি উপরে যাচ্ছেন? অর্থী মামুনির গিফট আছে এই প্যাকেটে। ও আচ্ছা, শুনেন, আমার একটা কাজ করে দিবেন? বলেন সিস্টার। অর্থী মামুনির সঙ্গে আমি দেখা করতে চাই, কিন্তু ওনার রুম কোনটা জানি না। কিভাবে দেখা করি? ও আচ্ছা, আমি যাই, গিয়ে মামুনিরে জানাই, তারপর আয়সা আপনারে তার রুমে নিয়ে যাইবেনি। ওকে, এইখানে দাঁড়াইয়া থাকেন, আমি জামু আর আসুন। এই বলে মোতালেব চলে গেল। রজনী দাঁড়িয়ে রইল। মোতালেব দরজায় নক করতে আদ্র ধীর কণ্ঠে বলল, ইস, কাম সাইলেন্টলি। মোতালেব পা টিপে এক প্রকার নিঃশব্দে ঘরে ঢুকলো। অর্থী ঘুমাচ্ছে, এই জন্যই আদ্র শব্দ করতে মানা করে দিয়েছে। মোতালেব গলার স্বর নিচু করে বলল, স্যার, অর্থী মামুনির উপহার ওর টেবিলে রেখে দাও। আঙুল দিয়ে ইশারা করে দেখালো আদ্র।
মোতালেব প্যাকেটটা নামিয়ে রেখে বিনীত ভঙ্গিতে বলল, স্যার, রজনী সিস্টার অর্থী মামুনির সাথে দেখা করতে চাইছে। আমি তারে গিয়ে বইলা দিই যে মামুনি ঘুমায়। 1 মিনিট, এটা বলার দরকার নেই। তুমি গিয়ে তাকে এই রুমে পাঠিয়ে দাও, তার সঙ্গে আমার জরুরি কথা আছে। জি আচ্ছা। মোতালেব নিচে নেমে এসে বলল, সিস্টার, উপরে গিয়ে ডান দিকের কোণার ঘরটা। ধন্যবাদ ভাই। রজনী অর্থীর ঘরের দিকে পা বাড়ালো। দরজা খোলা। দরজা বরাবর বিছানা দেখা যাচ্ছে, সেখানে অর্থী গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। দীর্ঘ আখি পল্লব কি ঘন গাঢ় কালো। রজনী এক দৃষ্টে ঘুমন্ত অর্থীর মুখপানে তাকিয়ে রইল। পেছনে টেবিলের কাছে যে আদ্র দাঁড়িয়ে সে টের পেল না। রজনী নিঃশব্দে হেঁটে অর্থীর শিয়রে বসল। পেছনে ফিট দিয়ে তার পিঠের পেছনে আদ্র দুহাত প্যান্টের পকেটে গুজে চুপচাপ দাঁড়িয়ে রজনীর কর্মকাণ্ড দেখছে। ক্ষণকাল চুপ করে বসেই রইল অর্থী। রজনী, তার চোখ দুটো ভেঙে আসতে চায়। এত সুন্দর ফুটফুটে বাচ্চা পেলে কেন মা কি করে অন্য পুরুষের হাত ধরে চলে যেতে পারে? অর্থের মা পেরেছে, এতটুকুনি বাচ্চা মেয়ের আদর ছাড়া বড় হচ্ছে। আদ্র সাহেবও সিনেমা নিয়ে সবসময় ব্যস্ত। বাচ্চাকে সময় নিশ্চয়ই তেমন একটা দিতে পারে না, এই জন্যই অর্থী কেমন গম্ভীর গম্ভীর। রজনী আলতোভাবে অর্থীর একটা গাল ছুঁয়ে দিল, এত মৃদুভাবে যেভাবে বাতাস ছুঁয়ে যায়। ঠিক তেমন। ঘরে এসি চলছে, গায়ের উপর পাতলা চাদর, সেটাকে বুক অবধি টেনে দিয়ে খুব আস্তে সম্পূর্ণে অর্থের মুঠো করা হাতের দুটো চুমু খেলো। তারপর ধীর পায়ে উঠে দাঁড়ালো। পেছন ঘুরতে প্রচণ্ড রকমের শখ খেলো। আদ্রকে দেখে একেবারে ভূত দেখলে মানুষ যেভাবে চমকে ওঠে ঠিক সেভাবে মুখ দিয়ে মৃদু শব্দের গঙ্গানির মতো বের হয়ে এলো। বিস্ফোরিত নয়নে রজনী তাকিয়ে রইল। আদ্রর ফেটে হাসি পেলেও সে কুচকে বলল, আপনি আমাকে এত ভয় পান কেন? আমি কি ভূত? একটু ইজু হওয়ার চেষ্টা করুন, নইলে দেখা যাবে কোনো দিন আবার হার্ট অ্যাটাক করে বসে থাকবেন। বলতে বলতে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠে আদ্র। রজনী লজ্জা পেয়ে গেল। সে মাথা নিচু করে নিজেও অল্প একটু হাসে, বলল, এভাবে নিঃশব্দে পেছনে এসে দাঁড়ালে যে কেউই ভয় পাবে। তো আপনার মতো এত ভয় কেউ পাবে না। বি ইজি। রজনী জবাব দেয় না। আদ্র এক নজর ঘুমন্ত অর্থীর মুখপানে তাকায়, তারপর বলল, এদিকে আসুন। আদ্র রুম ছেড়ে বের হয়। পাশেই অন্য আরেকটি রুম, এটা সোফা ঘর। আদ্র সোফায় গিয়ে বসলো। রজনী তার সামনে দাঁড়িয়ে রইল। বসুন। রজনী মিনমিনিয়ে বলার চেষ্টা করলো, আমি দাঁড়িয়েই থাকি। কিন্তু কোনো এক কারণবশত বলতে পারল না। তার গলা দিয়ে জড়ানো কিছু শব্দ বের হয় কথার পরিবর্তে। আদ্র বলল, কিছু বললেন? জি না। চট করে মিথ্যা জবাব দিয়ে একটা সোফায় বসে পড়ল রজনী। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আদ্রর সাথে এই জড়তা তার কাটাতেই হবে, যেহেতু এই বাসায় থাকবে সে। আদ্র বলল, আপনি বলেছিলেন আমার বাসার চাকর হতেও রাজি, তাই না? জি। আপনাকে আমি চাকর হিসাবে রাখিনি, আমার মেয়ের বন্ধু হিসাবে রেখেছি। বর্তমানে যে ন্যানি আছে তাকে আমার মেয়ে বিশেষ পছন্দ করে না, জানি না কেন। বাচ্চাদের তো সবাইকে ভালো লাগে, তাই না? ওর আপনাকে ভালো লেগেছে, তাই আজকে থেকে আপনার দায়িত্ব 24 ঘন্টা অর্থের সঙ্গে থাকা, ওর সঙ্গে খেলা, ওকে হাসি খুশি রাখা, ওর সব আবদারগুলো পূরণ করা। এক কথায় ওকে একটু মায়ের ভালোবাসা দেওয়া। শিশুকালে একটি সন্তানের মায়ের ভালোবাসা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার মেয়ে এই আদর ভালোবাসা থেকে বঞ্চিত। আমি যতই ভালোবাসি না কেন, মায়ের স্নেহ তো মায়ের স্নেহই, সেটা কখনোই আমি দিতে পারবো না। তার উপর থাকি সারাদিনই ব্যস্ত। এখন আমার হলিডে, তাও আজকে হলিডের লাস্ট দিন। আবার কালকে থেকে ব্যস্ত, ঘোড়ার মতো ছুটতে শুরু করব। অর্থে একা থেকেই বড় হয়েছে, চারপাশের এত মানুষ। শহর একাকিত্বে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করতে পারেনি। আমি চাই সেই দেয়াল আপনি ভাঙার চেষ্টা করুন। পারবেন আমার মেয়েকে ভালোবাসতে, ওর বন্ধু মা হতে? কথাগুলো বলার সময় রজনী খেয়াল করলো অন্যরকম বিষাদের ছায়া আদ্র চোখে মুখে খেলা করছে। আদ্র মানুষটা কি মিডিয়ার সবাই সুখী মানুষ নিকনেমে ডাকে, কারণ 24 ঘন্টায় মানুষের ঠোঁটে জলমলে হাসি। বোঝার উপায় নেই এই লোকের হাসির আড়ালে কত বড় দুঃখের পাহাড় লুকিয়ে। রজনীর খারাপ লাগে আদ্রর জন্য, আবার ভালোও লাগে অর্থের বন্ধু মা হওয়ার প্রস্তাবের জন্য। সে পারবে, খুব পারবে। একজন নিঃসন্তান নারীই পারে যে কোনো সন্তানকে নিজের ভেবে ভেতরের ভালোবাসার সবটুকু নিংড়ে দিতে। রজনীও পারবে।
রজনী হাসি মুখে মাথা নাড়িয়ে জবাব দিল, আমি পারবো। আপনি কোনো চিন্তাই করবেন না। থ্যাঙ্কস অর্থের বন্ধুমা হওয়ার জন্য। আপনি এখানে থাকা খাওয়া বাবদ মাসে। আদ্র কথা শেষ হয় না, অর্থী বলে উঠল, না না, আমাকে এসব বলে ছোট করবেন না। আপনি জানেন না আমি কতটা বিপদের মধ্যে ছিলাম। মাথায় এত পরিমাণে প্রেশার ছিল যে আমি অজ্ঞান হয়ে পড়ি লোড না নিতে পেরে। সেই প্রেশার থেকে, বিপদ থেকে আপনি আমায় মুক্ত করেছেন, মাথার উপর ছাদ দিয়েছেন, পেটে ভাত দিয়েছেন। আর কোনো চিন্তা নেই আমার। যে জাহান্নামী ছিলাম সেখান থেকেও মুক্তি পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আমি এমনিতেই আপনার উপর ঋণী। সেই ঋণটুকু যদি অর্থে মামুনের বন্ধু মা হয়ে শোধ করা যায় তাহলে আমি তা অবশ্যই করব, খুব ভালো করে করব। আমাকে থাকতে আর খেতে দিলেই চলবে, আলাদা কোনো টাকা পয়সার প্রয়োজন নেই স্যার। আদ্র অবাক হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। ভাবলো এই মেয়েকে সরাসরি টাকা দিলে হয়তো সে নিতে মানা করে দিবে। একে অন্যের উপায়ে টাকাগুলো দিতে হবে। আদ্র ভাবনার গতিপথ থামিয়ে বলল, আপনার গল্পটা জানতে চাই, সমস্যা আছে? রজনী 2 সেকেন্ড ভেবে বলল, না স্যার। শুনুন, কিচেনে চলে যান, অন্তরাকে বলবেন 2 কাপ কফি দিতে এক্ষুনি। কফি নিয়ে ছাদে চলে আসুন। ছাদের খোলা বাতাসে বসে আপনার গল্পটা শুনব। পারবেন তো? পারবো। রজনী হাসে, মানুষটা রসিকও বটে। অন্তরাকে বলা মাত্র সে 2 কাপ কফি তৈরি করে দিল। হয়তো আগে থেকেই সব রেডি করা ছিল। রজনী একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছে, এই মেয়েটা তাকে তেমন একটা পছন্দ করছে না। কেমন যেন আচরণ। রজনী কিছু বললে জবাব দেয় না, দ্রুত রজনীকে বিদায় করতে চায়। রজনীকে দেখলে কপালের চামড়া কুঁচকে ফেলে, চোখ মুখে দেখলে মনে হয় অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। রজনী পাত্তা দিল না। হয়তো সে উড়ে এসে জুড়ে বসেছে দেখেই তাকে কেউ পছন্দ করছে না। না, ভুল বললাম, সবাই তাকে পছন্দ করেছে অন্তরা বাদে। রজনী ধীর পায়ে ছাদের দিকে পা বাড়ালো। যাওয়ার এক পাকে অর্থীর ঘরে উঁকি মারল। অর্থী ঘুমাচ্ছে। রজনী দরজাটা ভিজিয়ে দিল, তারপর ছাদে গেল। ছাদটা বেশ পছন্দ হলো রজনীর, ভীষণ সুন্দর, খোলামেলা আর বড়। চারপাশে স্টিলের ডিজাইনের রেলিং দেওয়া রেলিং এর সঙ্গে ঘেঁষে আছে সারি সারি টব, সব টবে ফুলের গাছ, ফুলে ফুলে ছেয়ে আছে পুরো ছাদ। দেখলে ছোটোখাটো বাগান মতো লাগে। একপাশে ঘাস কার্পেট লাগানো, দোলনাতেও ছাদ আছে। নিচ্ছে অর্থের জন্য একটা কাঠের বেঞ্চ আছে, মধ্যিখানে সিমেন্টের বড় ছাতা, হাতে গোল টেবিল চেয়ার। একটি চেয়ারে বসে রয়েছে আদ্র সাহেব। রজনীর চোখ তার চোখের সঙ্গে এক হয়। সে রজনীর দিকেই চেয়েছিল। রজনী দ্রুত চোখ সরিয়ে লজ্জায় নত নাজু হয়ে পড়ল। আদ্র বলল, ছাদ দেখা হলে একটু জলদি আসুন ম্যাডাম, আমার হাতে বেশি সময় নেই। রজনীর ঠোঁট টিপে হাসি আটকালো। আদ্র সাহেবকে যত দেখছে ততই ভালো লাগছে। অসাধারণ একজন মানুষ, ভিতরে এক বিন্দু অহংকার নেই। কোথাকার কোন মেয়ে রজনী তার সঙ্গে একসাথে বসে কফি খাবে, আবার গল্প শুনবে? আজব না হলে এমনটা কেউ করে? এই লোকের মাথা ঠিক আছে তো? রজনী গিয়ে একটা চেয়ার টেনে মুখোমুখি বসলো। একটা মগ আদ্রর দিকে বাড়িয়ে দিয়ে অন্য মগে নিজের এক চুমুক দিল। তারপর বলতে শুরু করলো, আমার বিয়েটা হয় বেশ নাটকীয়ভাবে। অবশ্য পালানোর বিয়ে যে নাটকীয় হবে এতে সন্দেহ নেই, তবে আমারটা বোধহয় একটু বেশি নাটকীয়। নাটকীয় কেন বললাম শুনুন। অভি আর আমার সম্পর্কের মাত্র 1 সপ্তাহ চলছিল। ও আমাকে হুট করে বলে বসলো আমাকে এক্ষুনি বিয়ে করবে। আমি তো অবাক। এভাবে বললে কি বিয়ে হয় নাকি? একটা প্ল্যানিং আছে না? আর তখন চলছে মাত্র 1 সপ্তাহ। তাকে কতটুকুই বা চিনি আমি? অভিকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। তার এক কথা, সে আমাকে এক্ষুনি বিয়ে করবে, নইলে তার লাশ দেখবো আমি। হ্যান ত্যান। আমি ভয় পেয়ে গেলাম, বললাম আচ্ছা করব। চলো। সে আমাকে তৎক্ষণাৎ একটা মসজিদে নিয়ে গেল। বলে রাখি, মসজিদটার পরিচিতি ছিল আমি জানতাম না। সেই মসজিদে আল্লাহর কালাম মতো আমাদের বিয়ে হলো। তখন বাজে সকাল 10টা। আমি সেদিন কলেজের নাম করে বেরিয়েছিলাম। 2টা পর্যন্ত বাইরে থাকতে পারবো। আমাকে বিয়ের পরপরই এক বন্ধুর বাসায় নিয়ে গেল, আর সেখানে আমাদের প্রথম বাসর হলো। বাহ, একদম সিনেমার মতো, মাঝ দিয়ে বলল আদ্র। রজনী বলল, এজন্যই তো বললাম নাটকীয় বিয়ে। যাই হোক, এরপর এভাবে 4 মাস পার করি আমরা। ও প্রায় প্রতি সপ্তাহে আমার উপর স্বামীর অধিকার প্রতিষ্ঠিত করত।
4 মাস পরের ঘটনা। কিভাবে যেন ওর বাসায় জানতে পারছে আমার সঙ্গে ওর সম্পর্ক। ওর মা তো কোনোভাবেই আমার মতো মেয়েকে মানবে না। না, তাই ওর জন্য ভালো পাত্রী দেখতে শুরু করলো। আপনাকে না মানার কারণ কি? আপনি তো বেশ সুন্দর। রজনী থমকে গেল আদ্রর এই কথায়। তার কেমন যেন করে উঠল মনের ভেতরে, লজ্জাও পেল খানিক। এই লোকের জন্য কত শত মেয়ে গেল, আর ইনি কিনা ওকে সুন্দর বলছে। রজনী মনে মনে ভাবে, যদি এই খবর আদ্রর ক্রাশখোর মেয়েরা জানতে পারে তাহলে ওকে ক্রসফায়ারেই মেরে ফেলবে বোধ হয়। রজনী আনমনে হেসে উঠল। হাসছেন যে? সত্যি বলছি, আপনি সুন্দর। হ্যাঁ, এখন বলবেন যে নায়িকারা কত সুন্দর, আর আমি আপনাকে সুন্দর বলে আপনার ইনসাল্ট করছি। আরে শুনেন, নায়িকাদের পেছনে যত টাকা খরচা করা হয়, যত রূপচর্চা করে ওরা, ওরকম আপনি করলে আপনিও ওদের মতো হতে পারতেন। ওদের সৌন্দর্য আর্টিফিশিয়াল, আপনার সৌন্দর্য ন্যাচারাল। আপনি বুঝলেন? একদিন এক নায়িকার বাসায় গেছি বিনা অ্যাপয়েন্টমেন্টে। গিয়ে যা দেখলাম, ওই নায়িকা যখন শুটিংয়ে আসে আমি তো ভেবেই পাই না এত পয়সা চামড়া তারা হলো কীভাবে। আর বাসায় গিয়ে দেখি শ্যামলা রঙের সাধারণ এক মেয়ে আমাকে বসিয়ে রেখে মেকআপ করতে গেল। তাহলে বুঝেন একবার, এখন তো পার্মানেন্ট বডি ফর্সা করার জন্য কত লেজার ট্রিটমেন্টও বের হয়েছে। যাই হোক, আমি যে মিথ্যে বলছি না, আপনি মানছেন তো? মানছি। থ্যাঙ্কস। এরপর বলুন, কেন মানলো না আপনাকে? কারণ আমার বাবা মা কেউ নেই। ক্লাস 10-এ থাকতে বাবা মা মারা যায়। তার 2 মাস পর মাও বাবার শোকে পাড়ি জমে। আমি থাকতাম আমার 2 ভাইয়ের কাছে। তাদের অবস্থাও ততটা ভালো না। তাদের ঘরে আমি চাকরি ছিলাম এক প্রকার। 2 ভাবির কেউই আমাকে সহ্য করতে পারতো না, জানি না কেন। কলেজটা সরকারি ছিল দেখে যাও একটু পড়তে পারছি, নইলে তাও পারতাম না। যাই হোক, হবিকে বললাম টেনশন নিও না, তোমার মা তেমন সুবিধা করতে পারবে না, যেহেতু আমরা ম্যারিড। হবি বলল, আমাদের বিয়েটা কালাম মতো হলেও কাগজপত্র নেই, আর কাগজ ছাড়া নাকি বর্তমানে বিয়ের দাম নেই। এইবার আমিও ভয় পেয়ে গেলাম। আসলেই তো কী করব? কাগজ করতে না হলে 1,003 টাকা দরকার, পাবো কোথায়? এদিকে অবির মা পাগল প্রায়, ছেলেকে আমার বন্ধন থেকে মুক্ত করবেই। বাসায় পারে না, আটকে রাখে। আমি তখন ভালোবাসায় অন্ধ, অবিকে চাই। করলাম কি, মা আমার জন্য যে সোনাটুকু রেখে গেছিল সেগুলো নিলাম, সঙ্গে 2 ভাবির সব গয়নাগাটিও নিলাম। তারপর আমি আর অভি পালিয়ে যাই, বিয়ে করি। যা টাকা ছিল তা দিয়ে কোনো রকমে থাকা শুরু করি। 20 দিন পর অবির মা আমাদের ঠিকানা খুঁজে বের করে আমাকে সহ নিতে আসলো। ছেলে ছাড়া উনি থাকতে পারবেন না। আমি খুশি মনে গাট্টি বস্তা সব নিয়ে রওনা হয়ে শ্বশুরবাড়ি। এরপর নিশ্চয়ই আপনাকে অনেক মেন্টাল টর্চার করছে, রাইট? রজনী অবাক গলায় বলল, আপনি বুঝলেন কি করে? বাংলাদেশে এগুলোই তো কমন। প্রথমে ভালোবাসা দেখিয়ে ঘরে তুলবে, তারপর শুরু হবে আসল অত্যাচার। রজনী মলিন ঠোঁটে হাসলুম। আমার অবস্থাও সেম, শুধু মেন্টাল টর্চার না, শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছি। বলেন কি? ভাইয়েরও মুখ ফুরিয়ে নিল। একে তো অভিকে তারা পছন্দ করেনি, তার উপর আমি গয়নাগাটি নিয়ে ভাগছি। তাই রাখ, তারা বাসা বাড়ি ছেড়ে কোথায় যে চলে গেল আমি জানতাম না, আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পুরোপুরি বন্দি হয়ে গেলাম ওদের হাতে। যত যাই হতো, আমি কোথাও যেতে পারতাম না বলে ঠোঁট বুজে সব সহ্য করতাম। অভিও আস্তে আস্তে পর হয়ে গেল, পাল্টে গেল। হোয়াট সব। তারপর কপাল খারাপ থাকলে যা হয় আর কি। অভির সঙ্গে যখন এত ঝামেলা আমার, তখন জানতে পারলাম আমি কনসিভ করতে পারছি না। এতে আগুনে যেন ঘি পড়লো। আমাকে বের করে দেওয়া হলো ওই বাসা থেকে। পুরনো স্মৃতি মনোরঞ্জন করতে গিয়ে রজনীর চোখের কোণে অল্প অল্প জল জমে। আদ্রু চুপ, নিঃশব্দে কফির মগে চুমুক দিচ্ছে। রজনী নিজেকে সামলে নিল দ্রুতই। বাস্তবতা মানুষকে শক্ত হতে শেখায়, আর সেই বাস্তবতা যদি কঠিন বাস্তবতা হয় তাহলে তো কথাই নেই। রজনী আদ্রকে চুপ করে থাকতে দেখে বলল, আপনার খাওয়া শেষ? আদ্রর ধ্যান ভাঙে, নড়ে চড়ে বসে। সে কথার জবাব না দিয়ে বলল, ছেড়ে দেওয়া অনেক সহজ, আমরা বোকারা শুধু বইয়েই বেড়াই। আমি কখনো তাকে ছাড়তে চাইনি জানেন, এখনো। রজনী থামে, দম নেয়, বলল, এখনো তাকে খুব মনে পড়ে আমার। আদ্র হাসল। বললাম না, বোকারা শুধু বইয়েই বেড়ায়। সে চাইলে পারতো আপনাকে ভালো রাখতে, শত ঝামেলা তাও। আমরা চাইলেই কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারি অন্যের জন্য।
আপনি যেই মগে কফি খাচ্ছেন ওটা আমার পার্মানেন্ট মগ, আমি ওটাতে সব সময় কফি খাই। হয়তো অন্তরা আপনাকে বলে দেয়নি, তাই জানেন না বিদায় আমাকে এই মগটাই দিয়ে দিলেন। আমি পারতাম চাইতে, কিন্তু চাইনি। ভাবলাম ওই মগটা আপনার বেশি ভালো লেগেছে তাই রেখেছেন। এই যে একটু স্যাক্রিফাইস করলাম। এরকম ছোট ছোট স্যাক্রিফাইস সবাই করতে জানলে জীবনটা অন্যরকম হতো। রজনী স্তব্ধ চোখে তাকিয়ে রইল। একবার মগের দিকে তাকালো, একবার আদ্রর দিকে, তারপর দ্রুত মগটা দূরে ঠেলে ঠেলে রাখলো। নিচু স্বরে বলল, সরি। আদ্র দুই গাল ফুলিয়ে হেসে ফেললো। এত ভীতু? আল্লাহ, আপনি না আসলে একটা কি বলবো, আপনাকে দেখলে আমার শুধু হাসি পায়। রজনীর ভয় কেটে গেল এক নিমিষে। সে মুগ্ধ চোখে তাকালো। আদ্র হাসছে, তার চোখও হাসছে। এক গালে টোল জেগেছে, কি অপূর্ব। মাগরিবের অনেক পর অর্থের ঘুম ভাঙল। সে চোখ মেলতে দেখলো একজোড়া উৎসুক চোখ তার দিকে তাকিয়ে আছে। অর্থিন জাগতে দেখে রজনী বলে উঠল। অবশেষে উঠলে, কতবার এসে ঘুরে গেলাম। অর্থি তার ছোট্ট পাতলা ঠোঁট দুটো মেলে হাসলো, তারপর উঠে বসলো। রজনী অর্থির পিঠির পিছনে বালিশ রেখে দিল। অর্থি হেলান দিয়ে বসে। রজনী বলল, 8টা প্রায় বাজতে চললো, তুমি ফ্রেশ হয়ে নাও অর্থি, আমি তোমার জন্য নাস্তা আনছি। আচ্ছা, জবাব দেয় অর্থি। তারপর রজনী হাত ধরে নেমে পড়ে। রজনী অর্থির ব্রাশে টুথপেস্ট লাগিয়ে অর্থির হাতে ধরিয়ে দিল। অর্থিকে ব্রাশ করে দ্রুত মুখ ধুয়ে ফেলতে বলে নিজে চলে গেল কিচেনে নাস্তা আনার জন্য। অর্থি ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রজনী আর অন্তরা দুজনে কথা কাটাকাটি করছে। অর্থে অবাক চোখে মেলে তাকিয়ে রইল দুজনের দিকে। অন্তরা রাগী গলায় বলল, এগুলো মামুনি খায় না। মামুনিকে সবসময় লাইট টাইপ জিনিস খাওয়ানোর অর্ডার দিয়েছেন স্যার, আপনি এই টাইমে এসব এনেছেন কেন? রজনী কাটা কাটা গলায় উত্তর দেয়, এটা লাইট জিনিসে, আর এমন কোনো বিষ না যে মামুনির খেলে ক্ষতি হবে। আর ওর দায়িত্ব স্যার আমাকে দিয়েছেন, সো আমাকেই বুঝতে দিবেন। মামনি এখনও 5 মাসের শিশু না যে তাকে সুজি যাও এসব খেতে হবে। এখন থেকে যদি খাওয়ার অভ্যাস না করা হয় তাহলে খাওয়া শিখবে কি করে? একদিনে এসে খুব বুঝে গেছেন আপনি, তাই না? হ্যাঁ, বুঝে গেছি। বাচ্চা একটা মেয়ে, ওকে নাটক সিনেমা করে নাকি যে ওকে মেপে মেপে সার্চ মেনে খেতে হবে? এখন দুমিয়ে খাওয়া দাওয়া করবে, এটাই তো বয়স। হ্যাঁ, আসছে। অন্তরা, জানতো আপনি? আপনার সাথে আমি ঝগড়া করতে চাই না। আমি আসার পর থেকেই দেখছি আপনি কোনো কারণবশত আমাকে সহ্য করতে পারেন না। হ্যাঁ, পারি না। ওই যে ওভার বুঝেছেন, এই জন্য আরও পারি না। এই বাসার সবাই কি খাবে না খাবে, কোন খাবার কার জন্য হেলদি, কখন কোন মেনু ফলো করতে হবে, এগুলো সব দায়িত্ব কিন্তু আমার। আমি বাইরের দেশ থেকে এসবের উপর স্টাডি করেছি। আর আপনি কোথাকার কে আসছেন আমাকে শেখাতে? মামুনির ন্যানিও তো এত ভাড়াবাড়ি করেনি কখনো, আপনার এত সাহস হচ্ছে কি করে? কথাটা গায়ে লাগে রজনীর, মাথা বিগড়ে যায়। ইচ্ছে করছে ঠাটিয়ে দুইটা লাগাতে অন্তরা নামক আকরটার খেলে। সে রাগে ফুঁসে উঠে জবাব দেয়, আমি ওর ন্যানি না, আমি আমি ওর মা, ওর বন্ধু মা। আদ্র সন্ধ্যার পর একটু হাঁটতে বেরিয়েছিল। শরীর ম্যাজম্যাজ করছিল তার। কিছুক্ষণ আগে বাড়িতে আসে। নিচ থেকে চিল্লির ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছিল। তাই সে উপরে উঠে, আর তখনই রজনীর শেষ কথাটা কানে আসে। আদ্র মনে মনে ভাবে, অর্থের জন্য বন্ধুমা নির্বাচনে আমি কোনো ভুল করিনি। অর্থিন গাল ফুলিয়ে বসে আছে, সে কোনো কিছুই মুখে তুলবে না। রজনী অনেক জোর করেও কিচ্ছু খাওয়াতে পারেনি মেয়েটাকে। রজনীর ব্যর্থ মনে হচ্ছে নিজেকে। কত উপায় বের করলো, তবুও মেয়েটার মুখে একটা দানা অবধি তুলতে পারলো না। রজনী দীর্ঘশ্বাস ছেড়ে জানালার পাশের বেতের সোফায় বসলো। রাতের আকাশ বলে মেঘগুলোকে বোঝা যাচ্ছে না তেমন একটা, কিন্তু রজনীর মনে হচ্ছে কালো মেঘে তলিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে জলমল শব্দে বৃষ্টি নামবে। অর্থে একটা বারবি পুতুল নিয়ে খেলছে। রজনী এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এই বারবি পুতুল অর্থের কাছে কিছুই না। অর্থে এতটাই সুন্দর বাচ্চা। রজনীর মন ভরে যায়। এরকম একটা বাচ্চা মেয়ের বন্ধু মা হওয়া ভাগ্যের ব্যাপারই। এই মেয়েটার সত্যিকারের মা যদি হতে পারত সে। রজনী চমকায়। এইমাত্র এটা কি ভাবলো সে? এই মেয়ের সত্যিকারের মা মানে তো আদ্র সাহেবের। দূর, হেসে উঠল রজনী। নানান ধরনের চিন্তায় মাথাটা একদম গেছে তার।
অর্থি তীক্ষ্ণ চোখে তাকালো, গাল ফুলিয়ে রেখেছে এখনো। রজনী থতমত খেয়ে হাসি থামে। অর্থি রিনরিনে কণ্ঠ বলল, হাসলে কেন? এমনি। তোতলায় রজনী, ভয় পেয়ে গেছে। অর্থি গম্ভীর স্বরে বলল, একদম হাসবে না, এখন আমার মন অনেক খারাপ। তুমি শুধু শুধু মন খারাপ করে রাখছো মামুনি। পাপা আমাকে বকলো, আর আমি মন খারাপ করব না? তাও ওই মেয়েটার জন্য? ছোট্ট অর্থির অভিমানের পাল্লা যেন আকাশচুম্বী। রজনী অবাক হয় কিঞ্চিত। বড় আদরের মেয়ে দেখেই এত অভিমান বুঝি? রজনী সোফা ছেড়ে উঠে অর্থির বিছানায় বসলো, তারপর নিজের কোলের ভেতর অর্থিকে টেনে নিল। অর্থির মাথার উপর নিজের থুতনিটা রেখে মৃদু স্বরে বলল, এরকমটা বলে না মামুনি। আমরা যাকে ভালোবাসি তাকে শাসনও করতে পারি। তোমার পাপা তোমাকে বকেছে, তোমারও কিন্তু দোষ ছিল। অন্তরা মেয়েটা যেমনি হোক, ও তোমার খাবার দাবার নিয়ে একটু বেশি চিন্তিত ছিল, তাই আমার সাথে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে। আমিও কিন্তু ছাড় দিইনি, শুনিয়ে দিয়েছি। তখন আদ্র সাহেব এসে কিন্তু অন্তরাকেই বকেছেন। এর মধ্যে তুমি যখন ছোট মানুষ হয়ে অন্তরাকে মারতে গেলে, তখন আদ্র সাহেব তোমাকে ধমক দিল। অন্তরা যাই করছে এর জন্য আমি তোমার পাপা দুজনকেই বকি দিছি। কিন্তু তুমি ছোট হয়ে বড়কে মারতে গেছো, এটা অনেক বড় অপরাধ মামুনি। এখন যদি তোমাকে আদব কায়দা শেখানো না হয়, তাহলে আর কখনোই শেখা হবে না। এরকমই থেকে যাবে আজীবন। এজন্যই তোমার পাপা তোমাকে দুটো ধমক দিয়ে থামিয়ে দিয়েছে মামুনি। এতে দোষের কিছু নেই। সত্যি একদিন তুমি বড় হবে, তুমি মা হবে, তোমারও ছোট্ট অর্থী হবে। তখন তুমি কি চাবে? কেউ তোমার বাচ্চাকে বেয়াদব বলুক? বলো। অর্থী ঠান্ডা গলায় জবাব দিল, না, ছাবো না। তোমার পাপাও চায় না, বুঝেছ? এখন কি অভিমান আছে নাকি গলছে? অর্থী পেছন ঘুরে রজনীর গাল জড়িয়ে ধরল, বলল, তুমি অনেক ভালো মা, হোনা মা। ভ্রু কুচকালো রজনী, তার কপালের চামড়া বাজ। প্রশ্নবিদ্ধ চোখে অর্থের দিকে চেয়ে রইল। অর্থী এসে বলল, তুমি তো আমার বন্ধু মাকে কি আন্টি বা ন্যানি বলে ডাকবো? তাই তোমার নাম দিলাম আমি ননামা। তুমি আমার ননামা। বিশুদ্ধ প্রশান্তিতে রজনীর মন ভরে উঠল, কিন্তু একটা শিহরণের মতন রজনীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। ছুটতে শুরু করলো। তাৎক্ষণিকভাবে কোনো প্রকার জবাবই দিতে পারল না সে। চোখটা কেমন যেন জ্বলছে, বারবার রাখছে। এক সময় নিজেকে একটু সামনে নিল রজনী। বুকের ভেতর হলো হাহাকারগুলোকে ডোকের মতন করে গিলে নেওয়ার চেষ্টা করলো। আজ যদি ভাগ্য ভালো থাকতো, তাহলে তার আর অবির ঘরে এরকম ছোট্ট রাজকুমারী কোল ভরিয়ে আসতো। সে তখন ননা মা বলে ডেকে ডেকে পুরো ভারে মাথায় তুলতো। একজন নারীর কাছে মাতৃত্ব যে কতটা স্বাদের, সেটা কে বুঝবে? রজনী ডোক চেপে ধীর গলায় বলল, ননামা ডাকছ? আমার আর কথাও শুনছ না? কোনো কথাই শুনিনি। প্রশ্ন করে উঠল অর্থী, এই যে খাচ্ছ না, তুমি খাবার নিয়ে আসো, আমি খাবো। রজনী হেসে নাস্তার প্লেটটা গোল সেন্টার টেবিলের উপর রেখে টেনে নেয়। অর্থী লক্ষ্মী বাচ্চার মতো খেলতে থাকে। আগামীকাল অবির দ্বিতীয় বিয়ে। জহুরা বেগম আগে থেকে সব ঠিকঠাক করে রেখেছিলেন, একমাত্র রজনী যাওয়ার অপেক্ষায় ছিলেন। যেই না রজনী গেল, অমনি ছেলের বিয়েটা দ্রুততার সঙ্গে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন তিনি। তার এখনো ভয় হয়, যদি রজনী পুলিশ টুলিশ এনে ফেলে, তখন একটা ঝামেলা হয়ে যাবে। এর চেয়ে যত দ্রুত সম্ভব বিয়েটা হয়ে যাক, এরপর যা হয় দেখা যাবে। জহুরা বেগম অবিকে বিয়ের ব্যাপারে বলেছে, তবে অবির কোনো ভাবান্তর নয়। কেমন নির্বিকার ভাবভঙ্গি। জহুরা বেগম সন্ধ্যার পর থেকে চিন্তায় পড়েছেন, অবিটা না আবার সদ্য বউয়ের বিরহে পাগল হয়ে দ্বিতীয় বিয়ে করতে মানা করে দেয়। তিনি সব কিছু কুচগাছ করে ফেলেছেন। মেয়েটার ডিভোর্সি এর আগে যেখানে বিয়ে হয়েছিল, জামাইটা মোটেও ভালো ছিল না, নেশা করতো আর রাত দিনে মেয়েটাকে খুব মারতো। বিয়ের 1 বছরের মাথাতেই মেয়ের বাবা মা ওখান থেকে ছাড়িয়ে আনেন। কোনো সন্তান ছিল না, বয়সটা কম, তারপর সুবিধা মতো কোনো ভালো জায়গায় মেয়ের বিয়ে দিতে পারছিলেন না তারা। একবার কোনো মেয়ের গায়ে ডিভোর্সি তকমা লেগে গেলে অন্যত্র সেই মেয়েকে বিয়ে দেওয়া অনেক কঠিন ব্যাপার। অভি ভালো ছেলে, তেমন ভালো চাকরি করে না, তবে কোনো নেশাপানির মধ্যেও নেই। আগে বউ ছিল, এক ছেলের হাত ধরে ভেগে গেছে, এমনটাই বলেছেন জহুরা। তারা দ্বিমত করেনি। তিনি লাখ
টাকা নগদ ক্যাশ দিবে না, তা দিয়ে যে কোনো ভালো ব্যবসা ধরা যাবে। ডিভোর্সি মেয়ের জন্য ডিভোর্সি পাত্রই তো পাওয়া যাবে নাকি? আগামীকাল শুক্রবার সকালে গায়ে হলুদ, বিকেলে বিয়ে, সিমস্যামভাবে। তেমন একটা বড় আয়োজন না হলেও মিনিমাম 100 লোকের আয়োজন থাকছে। ডিভোর্সি মেয়ের দ্বিতীয় বিয়ে কেউ বড় করে করেও না। মান সম্মান বলতে কোনো জিনিস আছে তো নাকি? মেয়েটার নাম দোলা, সুন্দর ছোট্ট মিষ্টি চেহারার অধিকারিণী। একে দেখাতে তাকে বেশ মনে ধরেছে জহুরার। এবার ঘরের 5টা কাজ পারে। অভির জন্য এরকম মেয়েই পারফেক্ট। রাত 9টার কিছু আগে অভি বাহির থেকে ফিরে সন্ধ্যার পরে সে বাইরে বেরিয়েছিল, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। অভি গায়ে শার্ট খুলছিল, জহুরা তখনই রুমে ঢুকলেন। অভি দেখেও দেখল না, শার্টটা আলগোছে ভাবে আলনায় অবহেলায় ফেলে রেখে বিছানায় শুয়ে পড়ল। জহুরা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে শার্টটা গুছিয়ে রাখলেন, তারপর ছেলের শিয়রে এসে বসলেন। অভি বলল, কিছু বলবে মা? তুই এরকম করতেছিস কেন? জহুরা বেগমের কণ্ঠটা রাগী শোনায় খানিক। অভি মায়ের দিকে ফিরে তাকালো, বলল, কি করতেছি? এই যে দেবদাসের মতন হইয়া আসস, কালকে তোর বিয়া, আর তোর মধ্যে কোনো ভাবান্তর নাই কেন? এমনি আমার ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? ওই ডাইনির কথা মনে পড়ে? অভি হালকা দমকে সুরে বলুন, আহ মা, ও তো চলেই গেছে। ওকে গালি দিয়ে কথা বইল না, আর ওর সাথে আমার সকল চুক্তি টুক্তি মিটে গেছে। আমার তো তা মনে হয় না। দেখগা, হ্যাঁ, কোন লাঙ্গের কাছে পইড়ে আছে মাল, আর তুই এইখানে বসে শোক পালন করতেছস। সাও ফয়দা না করতে পারলে কি এর মাইয়া মানুষ তুই আমারে? তোর কি নিজের বংশের প্রদীপের কথা একটুও মাথায় আহে না? আহাম্মকের মতো একটা ভাল বিয়া করে আনছিলে, তাও মাইনা নিছিলাম, কিন্তু নাতি নাতির মুখ দেখলু না, এটা কোনো কথা? অভির বিরক্তি লাগছে, কথা বলতে ইচ্ছে করছে না, চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু জহিরা বেগম যতক্ষণ আছেন চুপ করে শুয়ে থাকার উপায় নেই। তাই সে দ্রুত উত্তর করল, না নাই, এখন যাও আম্মা, আমি একটু ঘুমাই, কালকে আবার অনেক দখল যাবে। হ বাবা, ঘুমা, কিন্তু মনে রাখ, আমি যা করতেছি সব তোর ভালোর জন্য করতেছি। তুই বেলা থাকলেই আমার কলিজা জুড়াইব। শোন বাবা, ঘুমা, রাইতে তোর বড় ভাই আইলে খাওয়ার লিগা ডাক দিমুনি। না আম্মা, আমার আর ডাকটাকে দিও না, আমি খাবো না, ঘুমাবো। জহিরা বেগম জোর করলেন না, ঘরের বাতি নিভিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। অভি একবার শুধু বিয়েটা করলে সব ঝামেলা শেষ। আহারে, নতুন মেয়ে মানুষ যখন বিছানায় পাশে ঘুমাবে তখন এমনিতেই ছেলের মন মেজাজ ঠিক হয়ে যাবে, এমনটাই ধারণা তার। অভি অনেকক্ষণ যাবৎ চুপচাপে শুয়ে রইল। কিছু মানুষের গুরুত্ব দূরে গেলে বোঝা যায় বলে না। অভিও বুঝতে পারছে তার ভেতরেও কোথাও না কোথাও একটা জায়গা ফাঁকা হয়ে পড়েছে রজনীর চলে যাওয়ার পর। সন্ধ্যের পর গিয়ে সে খুঁজেও এসেছে, যেখানে যত জায়গায় খোঁজা যায়, কিন্তু কোথাও রজনীর কোনো হদিস মিলে না। তা না জানি কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা। এই শহরে ধুলোবালির মতন মানুষের প্রাণ উড়ে যায় কত কয়টার খোঁজ খবর রাখে মানুষ। অভি দীর্ঘশ্বাস ফেলল। একবার মন বলছে রজনীকে এভাবে মেরে দেরে তাড়িয়ে দেওয়াটা একদম উচিত হয়নি। বিয়ে করতো, রজনীকেও রাখতো, একটা থাকার জায়গা তো থাকতো, ফেটে দুবেলা দুমুঠো খাওয়া তো জুটতো। না জানি এখন কোথায়, কোন অনিশ্চয়তার মুখে পড়ে রাত কাটাচ্ছে মেয়েটা। অপরদিকে আবার মনে হচ্ছে রজনী চলে গিয়ে ভালোই হয়েছে, সে মুক্তি পেয়েছে অন্তত। রোজ রোজ রজনীর জন্য মায়ের অশান্তি আর ভালো লাগছিল না তার। জীবনটা বিষে ভরে উঠেছিল, এখন সেই বিষ নেমে গেছে। অভির বিক ছেড়ে বরাবরই দীর্ঘশ্বাস বের হয়ে আসে, কখনো বা সশব্দে, কখনো বা খুব সম্পন্ন মনের কিনার ঘেঁষে। 7 ভাবনায় ডুব দিল ঘুমের রাজ্যে, পাড়ি জমালো অভি। পরাপর 2বার দরজায় টোকা পড়ল। আদ্রর কোলের উপর ল্যাপটপ, আপকামিং একটা শর্ট ফিল্মের এডিট দেখছিল সে। নিরন্তর গলায় অনুমতি দিল ভেতরে আসার। রজনী দরজা ঠেলে ভেতরে ঢুকলো, তার এক হাতে কফির মগ, অন্য হাতে একটা ছোট্ট কাগজ টুকরো। আদ্রর দিকে কফি মগটা বাড়িয়ে দিয়ে রজনী নিচ থেকে বলল, কাজ করার সময় মুখে হালকা কিছু দিতে ভালো লাগে, তাই ভাবলাম একটু কফি করে দেয় আপনাকে। আদ্র কফি মগটা নিতে নিতে জবাব দিল, ধন্যবাদ। তারপর একটু থেমে প্রশ্ন করল, কে বানিয়েছে?
আপনি? না, অন্তরায়, উত্তর দিল রজনী। ঝগড়া মিটেছে? হুম, আমি শুধু গিয়ে বলছি একটা কপি করতে, সে চুপচাপ কপি করে মগ রেখে চলে গেছে, আমি নিয়ে আসলাম। কাছুমাছু হয়ে পড়ল রজনী। প্রথম দিন এসে অন্তরার সঙ্গে ঝগড়া করে ফেলেছে সে। ব্যাপারটায় ভীষণ বিব্রত বোধ করছে রজনী। অবশ্য অন্তরারও হাত আছে, সেও কম কথা শোনায়নি তাকে, উল্টো বেশি বেশি বলেছে দেখেই রজনী জবাব দিয়েছে, নইলে কে চায় সেদে পড়ে ঝগড়া করতে। আদ্র একটু চুমুক দিয়ে মগটা পাশে রেখে দিল, তার চোখে ল্যাপটপের দিকে নিবেদ্য, সম্পূর্ণ মনোযোগ দিয়ে এডিটিং দেখছে সে। রজনীকে যেতেও বলল না বা আর কোনো কথাই বলল না। রজনী অস্থির হয়ে উঠল, ইতস্ত করে বলল, শুনুন। তখনও ল্যাপটপ থেকে চোখ সরালো না আদ্র, ছোট্ট করে জবাব দিল। রজনীর হাতে থাকা কাগজ টুকরোটি সে বাড়িয়ে ধরল। নিন, অর্থে মামুনি দিয়েছে। এইবার আদ্র তাকালো, একটু অবাক মনে হলো তাকে দেখে। উৎসুক হয়ে কাগজটি নিয়ে খুলল। মাই ডিয়ার পাপা, আই এম ভেরি ভেরি সরি। আমি না বুঝে তোমার উপর অভিমান করে ফেলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, কেমন? ননামা আমাকে বুঝিয়ে বলেছে কেন তুমি আমাকে বকেছিলে। আমি বুঝেছি। আমি আর কখনো বড়দের সাথে বেয়াদবি করব না পাপা, আই প্রমিস। গুড নাইট পাপা, সুইট ড্রিম। অর্থে এত অক্ষর লেখা এখনও শেখেনি, বিশেষ করে যুক্ত অক্ষরগুলো লিখতে তো মোটেও পারে না, বারবার ভুল করে ফেলে। সেই ও এত সুন্দর করে একটা চিঠির মতো সিরকুট লিখে ফেললো। এত সুন্দর বুদ্ধি ওর মাথায় এলো থেকে। আর্দ্র মুগ্ধ, সেই সাথে তার মনের সব রাগ গলে তরলে পরিণত হলো। বিগলিত হয়ে পড়ল সে। চকচক করতে থাকা চোখের দৃষ্টি নিয়ে রজনীর দিকে তাকালো। রজনী মৃদু হাসলো। আর্দ্র বলল, ওকে আপনি লিখিয়ে দিয়েছেন? মাথা জাকালো রজনী। জি, হাতে ধরে ধরে লিখিয়ে দিয়েছি। বুদ্ধিটাও নিশ্চয়ই আপনার? জি, ও বলেছিল আপনার কাছে সরি বলবে, কিন্তু আপনার সামনে আসতে ভয় পাচ্ছিল, তাই আমি এই বুদ্ধি দিলাম, আর ও রাজি হয়ে গেল। বুঝলাম, কিন্তু এর ননা মাটা কি? এটা বুঝলাম না। হুইচ ননামা? আদরের রেহেন কথায় ঈষৎ লজ্জা পেল রজনী। চোখে মুখে মৃদু লালচে আবার ছড়িয়ে পড়ে। এতক্ষণ আদরের দিকে তাকিয়ে থাকলো, এবার সে চোখে নামিয়ে ফেলে দ্রুত, এদিকে ওদিক তাকায়, উত্তর দেয়, মানে আসলে হয়েছে কি মামুনি, মানে মামুনি বলল যে আমাকে ননা মা বলে ডাকবে, কারণ আমি ওর বন্ধুমা, আর বন্ধুমাকে শুধু বন্ধুমাও ডাকা যায় না, আবার আন্টি ন্যানিও ডাকা যায় না। একটু থেমে দ্রুত প্রসঙ্গ পাল্টানো রজনী। আপনার মেয়ের মাথায় অনেক বুদ্ধি, মাশাল্লাহ। এই বয়সে তাকে দেখলে মনে হয় 30 বছরের বুদ্ধিমতী নারী। ও বড় হলে অনেক নাম করবেন, দেখবে। আদ্র হাসলো, গৌরবে বুক ফুলালো হাসি। তারপর মৃদুস্বরে বলল, সুন্দর নাম, সাউন্ড ইন্টারেস্টিং। ননামা। রজনী আবার লজ্জা পেল, জবাব দিতে পারল না। অর্থে কি করছে? ঘুমোচ্ছে। এত দ্রুত? বলে হাত ঘড়িটায় চোখ বুলালো আদ্র। 11টা 23 বাজছে। আদ্র বিড় করে বলে, এত রাত? মাই গড, খেয়ালই করিনি কখন যে সময় কাটলো। আপনি খুব একাগ্রতা নিয়ে কাজ করেছিলেন, তাই খেয়াল করেননি বোধহয়। আপনি খাবেন না? চলুন আমার খাবারটা বেড়ে দিই। সেটার ব্যাপারে আপনাকে না ভাবলেও চলবে। স্যারের অপ্রয়োজন দেখার জন্য আমি আছি। আপনাকে অর্থের দায়িত্ব দিয়েছে, ওর প্রতি নজর রাখুন। দরজার মুখ থেকে বলে ওঠে একজন। 2 জোড়া চোখ মুহূর্তে ঘুরে তাকালো। অন্তরা ক্রূর হাসি নিয়ে দাঁড়িয়ে। সে ভেতরে ঢুকে অন্তত বিনীত কণ্ঠে বলল, স্যার, টেবিলে সব রেডি, খাবেন, চলুন। আদ্র বিব্রত বোধ করছে। অন্তরার আচরণ সত্যিই ভালো না। এই মেয়েটা তো ভীষণ শান্ত আর কর্মা ছিল, তাহলে হুট করে এত চেঞ্জ কেন? রজনীকে একদমই সহ্য করতে পারছে না। আবার একটা কথা একটু সুন্দরভাবে বুঝিয়ে বললেই হয়, সেই কথা ঘুরিয়ে পেঁচিয়ে অপমানজনক করে তবেই কেন রজনীকে বলা? আদ্রর মাথায় ঢোকে না। ওদিকে রজনীর চোখ জোড়া আপনাতেই ছলছল করে উঠল। অন্তরা তাকে সুনিপুণভাবে অপমান করে দিয়েছে। কেন এই মেয়ে রজনীকে মানতে পারছে না? কী জন্য? এমন তো নয় যে রজনী আশায় ওর চাকরি চলে গেছে বা ও বেতনে কম পাবে। তাহলে কেন এরকম এত নিতু আচরণ? তাও আবার আদ্র সাহেবের সামনে রজনীর বুক ভার হয়। সে একটি জবাবও দেয় না, চুপ করে চলে যেতে নিলে আদ্র শক্ত কণ্ঠে বলে উঠল, দাঁড়ান।
রজনীর পা জোড়া নাচাইতেও থামে। সে পেছনে ঘুরে আদ্রর দিকে তাকায়। পানি চিকচিকে চোখ। আদ্রর বুকের কোথাও না কোথাও গিয়ে লাগলো ভীষণভাবে। 1 সেকেন্ডের জন্য আদ্র হতবাক হয়ে পড়ল। পরে মুহূর্তে নিজেকে সামলালো। অন্তরাকে কঠিন গলায় বলল, তুমি নিচে যাও, আমি আসছি। শিকারকে টোপ গেলাতে না পারলে শিকারির ভেতরটা রাগে ফুঁসে উঠে যেভাবে, অন্তরাও সেভাবে ফুঁসে উঠল। অগ্নিদৃষ্টিতে রজনীকে বশীভূত করতে করতে সে গজ ছাড়ল। রজনী ততক্ষণে নিজের খারাপ লাগাটুকু সামনে নিয়েছে। নতমস্তকে সে দাঁড়িয়ে রইল। আদ্র ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। তারপর রজনীর থেকে দূরত্ব রেখে রজনীর সামনে এসে বলল, ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ। ওর আচরণের শাস্তিও পাবেন না স্যার, দরকার নেই, কিছু বলতে হবে না। আস্তে আস্তে হয়তো সে আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটা আমার বাসা, আমার ঘর। আমার কাকে ইচ্ছে আনবো, কাকে ইচ্ছে কাজ দেবো, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। সেখানে হস্তক্ষেপ করা শেখে নাকি তার সাথে আমার আদার কোনো সম্পর্ক আছে? অবশ্যই সে আচরণের শাস্তি পাবে, আর সেটা এক্ষুনি। আপনি কষ্ট নেবেন না। আপনি খেয়েছেন? অর্থের সাথে। ঠিক আছে, যান গিয়ে শুয়ে পড়ুন, আপাতত আপনার ডিউটি শেষ। আচ্ছা স্যার। আদ্র বেরিয়ে গেল রুম ছেড়ে। তার কিছু সময় পর রজনীও নিজের রুমের দিকে পা বাড়ালো। রাত কত বাজছে রজনী জানি না। তুমুল বৃষ্টিপাতের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। রজনী উঠে বসতে সর্বপ্রথম তার মাথাতে আসলো অর্থী তার ঘরে একা ঘুমাচ্ছে। মেয়েটা জেগে গেলে ভয় পাবে। গায়ে ওড়নাটা ছাপিয়ে ঘরে ড্রিম লাইট জ্বালিয়ে রেখে রজনী নিজের ঘর ছাড়লো। অর্থীর রুমের দরজা খোলা থাকে, শুধু ছাপিয়ে রাখা হয়। রজনী দরজা মেলতেই দেখলো অর্থী চুপচাপ শুয়ে আছে, তবে সে জেগে, কারণ সে তাকিয়ে আছে রজনীর দিকে। রজনী তড়িঘড়ি করে বলল, তুমি ভয় পাচ্ছিলে মামুনি? অর্থী এদিক ওদিক মাথা নাড়িয়ে জবাব দিল, না, আমি তো একাই ঘুমাই সব সময়, তাই অভ্যাস হয়ে গেছে। এর আগে কত ঝড় বৃষ্টির রাতে একা ঘুমিয়েছি। অর্থের কণ্ঠে স্পষ্ট অসহায়তা। আসলে ভাঙা পরিবার যতই পরিপূর্ণভাবে সাজানো হোক না কেন, কখনোই তা পরিপূর্ণ হয় না। একজন সন্তানের জন্য তো আরও না। রজনী অর্থের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিল। পুরো ঘরের বাতি নিবানো, শুধু বেডসাইড টেবিল ল্যাম্প দুটো জ্বলছে। হলুদ ভালো রুমের আনাচে কানাচে কেমন ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। আলো আধার খেলা করছে। রজনী বলল, তুমি ঘুমিয়ে যাও মামুনি, আমি পাশেই আছি। আচ্ছা বলে চোখ বুঝলো অর্থী। রজনী বেডে হেলান দিয়ে অর্থীর মাথায় ছোট ছোট বিলি কাটতে লাগলো। কিছু সময় কাটলো। অর্থী রজনীর দিকে ফিরল। রজনীর গায়ের উপর হাতের বর ছেড়ে দিয়ে রজনীর কোলের মধ্যে মুখ লুকিয়ে গাঢ় ঘুমে তলিয়ে গেল অর্থীর নরম নিঃশ্বাস রজনীর জামা ভেদ করে শরীরের ভেতর ঢুকছে। প্রতিটি লুমকুপে এক অদ্ভুত শিহরণে দাঁড়িয়ে পড়ে বুকের মধ্যে মাতৃত্বের স্বাদ। রজনীর চোখে জল চলে আসে। সে কাঁদে না, এত সুন্দর সময় কাঁদলে চলে না। সব সুন্দর মুহূর্তে কাঁদতে মানায় না। রজনী নিচু হয়ে অর্থীর কপালে চুমু খেলো। এক অপার্থিব দৃশ্য। সেই দৃশ্য দেখে স্বয়ং আদ্র সাহেবের মন জুড়িয়ে গেল। সে এসেছিল অর্থীকে দেখতে। জ্বরের কারণে মেয়েটা ভয় পাচ্ছে নাকি দেখতে, কিন্তু এসে দেখলো বাহিরে জ্বর হলেও ঘরের ভেতর অদ্ভুত শান্তি। আর শান্তির বটবৃক্ষের ছায়ার তলে অর্থী গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আদ্রতার ভেতরে ঢুকে দুজনকে ডিস্টার্ব করলো না। প্রশান্তি ভরা বুক নিয়ে নিজের ঘরের দিকে চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।